দেখছি নর্থ ব্লক হয়ে গেছে। অনেকেই প্রশ্ন, না ম্যাম আমার নর্থ ব্লক নেই, আমার নর্থে জানলা আছে। এইটা ব্লক না, এটা ব্লক না। হয়তো তোমার নর্থে জানলা আছে, বারান্দা আছে, পুরো খোলা, ওপেন টেরেস, সব ঠিক আছে। ব্লক মিন্স তুমি বাস্তুগত দিক থেকে তোমার নর্থ ব্লক আছে। হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু তোমার উল্টো দিকে বসে থাকবে আসনে, তুমি গুরুর উল্টো দিকে আসনে বসে থাকবে। গুরু তোমাকে বলবে, তুমি কানে শুনবে, চোখে দেখবে, কাজ করবে। এটা ছিল অরিজিনাল তন্ত্র। সেটা তো এখন নেই। তন্ত্র তো এখন বিক্রি। তন্ত্র এখন মার্কেটে বিক্রি হচ্ছে। তন্ত্রের নামে ভয় দেখিয়ে দেওয়া। যখন যজ্ঞ করি তখন আমি অনেক হার্বস ইউজ করি, অনেক রকম হার্বস। হ্যাঁ, 36টা গাছের ছাল আমি দিই ওখানে। সেইগুলো যখন স্মোক হয়ে বেরোয়, সেই স্মোকটাকে যখন তুমি ইনহেল করছো, সেটা কিন্তু সেই ধোঁয়াটা ইনহেল করা ক্ষতি না তোমার বডির জন্য। পিউরিফিকেশন হচ্ছে তোমার মাইন্ড অ্যান্ড বডি, ব্লাড। আমি তন্ত্র করি, আমি বাস্তুবিদ নই। হ্যাঁ, অনেকেই আছে যারা তন্ত্র করে নিজেদেরকে বাস্তুবিদ বলেও ক্লায়েন্টকে বলছে, এবং সেই বাস্তুতে গিয়ে কাজ করে আসছে, বাট দেয়ার ইজ নো রেজাল্ট। এরকমও আমার কাছে কথা এসছে। এটা হয় না। তন্ত্রের কাজ আলাদা, বাস্তুর কাজ আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা। কুলি, সে তার অকুপেশন হচ্ছে সে কুলি বহন করে, সে স্মার্টফোনে নানান রকম ইয়ে থেকে দেখছে যে ট্রেনটা কখন আসবে। তাকে আমি শিক্ষিতও বলতে পারছি না, আবার তাকে মূর্খও বলতে পারছি না। এখন মানুষ বুঝে গেছে কার ভেতরে পোটেনশিয়াল আছে, কার ভেতরে কি আছে। তুমি 5,000 টাকা বললে মানেই যে তোমার কাছে ক্লায়েন্ট চলে গেল না, কারণ সেই ক্লায়েন্টই আমার কাছে এসে বলছে না না আমি তাকে দিয়ে কাজ করাবোই। বশীকরণ কিন্তু হয়, আমি আবারও বলছি, বশীকরণ হয়। তুমি যদি মায়ানে যাও, তুমি যদি গুয়াহাটিতে যাও, তুমি বীরভূম যাও, ঠিক ঠিক মতোভাবে প্রসেস করে যদি কাজ করা যায়, বশীকরণ 100% হয়। একটি মেয়েকে ভালোবাসে, মেয়েটি বিবাহিত, সুন্দর সংসার করছে, সেই জায়গা থেকে মেয়েটাকে সরিয়ে আনতে চাইছে। সেটা নেগেটিভ ওয়ার্ক, কারণ আমি একজনের সংসার নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, তুমি তাকে ভীষণ রকম ভাবে ভালোবাসো, তার বিয়ে হয়নি, সে আসতে চাইছে না, তোমারও বিয়ে হয়নি, সেখানে তোমরা দুজন একসাথে হতে পারো। এই পাবলিসিটি করতে গিয়ে না আমরা একটা শাস্ত্রকে একদম ঘেটে নষ্ট করে দিয়েছি। আমি আমার কাছে এসো, আমি একজন খুব বড় তান্ত্রিক, আমি এই করব ওই করব, আমি এই আরো ব্যাপারটা কি হচ্ছে, তন্ত্রের একটা কাজ করা মানে খুব ডিফিকাল্ট। ম্যাম, আপনি বিদ্যাটা দিতে চান কিনা? হ্যাঁ, আজকে আমি বলবো, বিদ্যাটা কি সবাই গ্রহণ করতে পারে? না। কেন ম্যাম? তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের গেস্ট কে আছেন তাই জন্য তো ক্লিক করেছে, দেবযানী ম্যাম। আজকে আমাদের এই পডকাস্টে একটু অদ্ভুত রকমের হয়েছে কিন্তু। হ্যাঁ, প্রথমে আমরা জানতে পারবো যে একটা মহিলা বা একটা কোনো তান্ত্রিক বা ছেলে মেয়ে যারা তান্ত্রিক হতে চাইছেন, তাদের কি রাশিতে যোগে সেই ছকটা আছে, নাকি তারা তান্ত্রিক বা জ্যোতিষ হয়ে তারা সাকসেসফুল? কারণ আছে, হ্যাঁ অবশ্যই ভালো ভালো তান্ত্রিকরা টালির ঘরে এখনও আছে, যারা ভণ্ড তারা কিন্তু অনেক বড় বড় বাড়িও করে নিয়েছে। আমি কাউকে কিন্তু অপমান করছি না, এবং কাউকে আমি স্পেসিফিকলি বলছি না যে আপনিই করছেন। তারপরে কিন্তু আমরা জানতে পারবো এই সূর্যের যে বছর বা সূর্যের যে বছরে কেমন চলবে বা কেমন হতে পারে, বা আপনি যদি একটু ডিপ্রেশনে থাকেন, ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি কোনো প্রবলেমে আছেন, সেই সব বিষয়গুলোও কিন্তু ম্যাম বলেছে। আর লাস্টের যে একটা ঘটনা, মানে দুটো ঘটনা যদি শোনেন, আপনার একটু হলেও মনে হবে যে মানে কথাটা কি হচ্ছে। মানে একজন আসছে, এসে বসছে, আপনি বুঝতে পারছেন, গন্ধ পাচ্ছেন সিগারেটের, ভালোবাসা রয়েছে কিন্তু পাচ্ছেন না, একটু কনফিউজ হচ্ছেন না। তাই জন্য পুরো পডকাস্টটা দেখতে হবে। আর যেভাবে ম্যাম আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে। আপনারা জানেন কিভাবে আসতে হবে এখানে, এবং ভালো তথ্য সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে কিভাবে, সেটাও জানেন। প্রমোশনাল কাজ, কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য এই নাম্বারে কল করবেন, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভীষণ ভালো, অ্যাজ ইউজুয়াল।
আমি খুব ভালো আছি। আর আবারও বারংবার যেটা বলবো, সকলকে প্রণাম। আমার কেকে পডকাস্টের দর্শকদের আমার ভীষণ ভীষণ ভালোবাসা। অনেকে আমাকে ফোন করছেন, ম্যাম ভীষণ ভালো লাগে আপনার অনুষ্ঠান, কৌশিককে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ, কৌশিককে সত্যি আমারও খুব ভালো লাগে, আমার ছোট্ট ভাইয়ের মতো কৌশিক। আর ক্যামেরার পিছনে যে আছে কিংশুক, ও আরো সুইট, খুব কম কথা বলে। তো এই তিনজন নিয়ে আমাদের টিম আজকে। আর আজকের অনুষ্ঠান আমাদের যথারীতি কৌশিক ম্যাম তান্ত্রা। আজকে যে অনুষ্ঠানটা না মানে অনুষ্ঠানের মতো আমরা করি না, কারণ যখনই আমরা না। অফ দ্য ক্যামেরা কথা বলি হুম। প্রথমে বলবো থ্যাংক ইউ অবশ্যই। আসার জন্য এবং আমার প্রশংসা করার জন্য। বা যাদের ভালো লাগছে তারা এসএমএস করবেন, কমেন্টে লিখবেন যে আমাকে কেমন লাগছে দেখতে আজকে। যাই হোক, এটা আমি জাস্ট বললাম। হ্যাঁ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আগের বারে আমরা যখন কথা বললাম সেখানে আমরা জিজ্ঞেস করলাম ম্যাম আপনি বিদ্যাটা দিতে চান কি না। হ্যাঁ। আজকে আমি বলবো হুম। বিদ্যাটা কি সবাই গ্রহণ করতে পারে? না। কেন ম্যাম? দেখবে অনেকেই আছে, একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, সবাই কেন ফার্স্ট হয় না? ফার্স্ট কিন্তু পড়ে একজনই না না হয়। তারা। আমিও যেমনি ফার্স্ট হইনি, তা আমি পড়িনি। না, ফার্স্ট যে আমিও হয়েছি তা না, সেটাও বাজে কথা। কিন্তু ওই যে ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি থাকতে হবে। হ্যাঁ। আর তন্ত্রটা না মানে সবাই, দেখো আমি লাল বস্ত্র পরে আসনে বসে আমি মন্ত্র পড়লাম বা টিকা টেনে আমি বড় তান্ত্রিক হয়ে গেলাম, এগুলো বহুবার আমি বলেছি, একদমই না, হয় না। আর যারা মানে প্রচুর কলস আসছে, আমি নিচ্ছি যে আমি নাম বলবো না, একে দিয়ে কাজ করিয়েছি, ওকে দিয়ে কাজ করিয়েছি ম্যাম, কিন্তু আমি কিছু রেজাল্ট পাইনি। হুম, একদম ডাইরেক্ট ক্লায়েন্ট আমাকে বলছে, খুব স্বাভাবিক, তাদের মধ্যে একটা কনফিউশন আসছে যে নেক্সট টাইম আপনাকে দিয়ে কাজ করাবো, কাজটা হবে তো? হ্যাঁ, কারণ একে অলরেডি দিয়েছি, ওকে দিয়েছি, এরকম। তো তাদের মধ্যে কি হয়েছে, বিশ্বাসটা চলে গেছে। এবার তাদের ভেতরে ওই বিশ্বাসটা আমাকে ইনপুট করতে হবে। 100% আমি যখন কারোর কাছ থেকে টাকা নিয়ে কাজ করব তখন তার দায়িত্ব কিন্তু 100% কি, আমি তো মনে করি 200%। আমার সেই সময় স্ট্রেস লেভেল প্রচুর হাই হয়ে যায়, কারণ আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, তার কাজটা আমি করতে বাধ্য। হুম। তো এই যে জায়গাটা, আজকে আমি বেশ কিছু জিনিস তোমাকে আমি বলবো, যে এই যে লাল বস্ত্র পরে আমি তন্ত্র করতে বসলাম, ইট ইজ নট সো ইজি। হ্যাঁ, আমরা সবাই জানি এই যে নিগমানন্দ, শ্রী শ্রী নিগমানন্দ মহারাজজি, উনি তন্ত্রের একটা খুব হাই লেভেলের একজন সাধক ছিলেন। হ্যাঁ, তো উনি কিন্তু তন্ত্র গুলে খেয়ে নিয়েছিলেন, তন্ত্রের বেশ কিছু জিনিস উনি আবিষ্কার করেছিলেন, বা উনি মানুষকে বুঝিয়েছিলেন যে এইভাবে করো, এটা হলে ওইভাবে করো। যারা নিগমানন্দ সিরিজ পড়েছেন বা পড়েন, বাই দ্য ওয়ে মাঝখানে একটা কথা বলছি, কৌশিকের পডকাস্টে ইউটিউব থেকে আমাকে বেশ কিছু মানুষ ফোন করেছিলেন যে ম্যাম আপনি আবার কবে আপনাকে দেখব, এবং আমরা তন্ত্র সম্পর্কে জানতে চাই। তো আমার বেসিক জায়গাটা হচ্ছে অকাল্ট তন্ত্র, তো আমি সেটা নিয়েই মানুষকে আমি বলি, আর কাজও আমি সেভাবেই করি। তো এই যে মানে নিগমানন্দ মহারাজজিকে কিন্তু আমরা কেউ কখনো লাল বস্ত্র পরে যদি তোমার মানে চোখের সামনে উনি ভাসেন, তাহলে দেখবে উনি পদ্মাসন করে বসে খালি গায়ে একটা পইতে থাকে আর সাদা ধুতি হাঁটু অবধি, আর কিচ্ছু না, কোথাও কিচ্ছু নেই। উনি বসে ধ্যান করছেন, জপ করছেন, মাকে ডাকছেন, যেরকম ভাবে কি করছেন সেটা উনি মনে মনে জানে। আর আমাদের ব্যাপারটা কি, আমরা পাবলিসিটি, এই পাবলিসিটি করতে গিয়ে না আমরা একটা শাস্ত্রকে একদম ঘেটে নষ্ট করে দিয়েছি। আমি আমার কাছে এসো, আমি একজন খুব বড় তান্ত্রিক, আমি এই করব ওই করব, আমি এই আরো ব্যাপারটা কি হচ্ছে, তন্ত্রের একটা কাজ করা মানে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। যদি কেউ আমাকে ফলো করে ফেসবুকে বা কোথাও, তারা দেখতে পারবে আমি যখন কাজ করতে বসি আমার অনেক কিছু রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসগুলো করে আমি বসি। এবং আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, হয়তো আজকে তোমরা আমাকে দেখছো, মহিলা তো ভীষণ সেজে গুজে আসছেন, আমি সাজি, একদম শিকারে কোথাও কোনো ইয়ে নেই, আমি সাজি। এবং আমি যতদিন আমার মানে মানসিক
ভাবে, যে মানুষ খুব ভালো করে সেজে আয়নার সামনে দাঁড়াতে পারে তার মানে সে নিজেকে খুব ভালোবাসে। আর নিজেকে যদি তুমি ভালো না বাসতে পারো, তুমি আরেকজনকে ভালোবাসতে পারবে না। তোমাকে ফার্স্ট নিজেকে ভালোবাসতে হবে। আর আমি সত্যি আমার নিজের খুব ভালো টেক কেয়ার করি। আমি আমার সাথে যারা থাকে, আমার ফ্যামিলির, আমি সবাইকে ভালো রাখতে চাই, কারণ আমি নিজেকে ভালোবাসি। আর আমি যদি নিজেকে না ভালোবাসি, আমি কাউকে ভালোবাসতে পারবো না। এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, কি বলবো, কথা বলো বা থিঙ্কিং লেভেল বলো। আপনি সৎকর্ম করেন? অবশ্যই, যেরকম ধরনের। কিন্তু হ্যাঁ, যে কাজগুলো আমি কোনো নেগেটিভ কাজ ওইভাবে আমি করি না, কারণ আমি একটা ফ্যামিলিতে থাকি। তুমি লোহার দল, ক্ষতিটা কি আছে? ক্ষতি যেমন হচ্ছে অনেক সময় হয়, ধরো বশীকরণ, বশীকরণ নিয়ে আলোচনা করছি। তো বশীকরণ নিয়ে আজকে ধরো কোনো রাম একটি মেয়েকে ভালোবাসে, মেয়েটি বিবাহিত, সুন্দর সংসার করছে, সেই জায়গা থেকে মেয়েটাকে সরিয়ে আনতে চাইছে, সেটা নেগেটিভ ওয়ার্ক, কারণ আমি একজনের সংসার নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, তুমি তাকে ভীষণ রকমভাবে ভালোবাসো, তার বিয়ে হয়নি, সে আসতে চাইছে না, তোমারও বিয়ে হয়নি, সেখানে তোমরা দুজন একসাথে হতে পারো, ঠিক আছে। বাট তুমি কারোর সংসার ভেঙে, একটা বাচ্চা সে তার মাকে হারাবে, একজন স্বামী সে তার স্ত্রীকে হারাবে, তারপরে কিন্তু সেই মেয়েটা চলে আসবে। বশীকরণ কিন্তু হয়, আমি আবারও বলছি, বশীকরণ হয়। তুমি যদি মায়ানে যাও, তুমি যদি গুয়াহাটিতে যাও, তুমি বীরভূম যাও, ঠিক ঠিক মতোভাবে প্রসেস করে যদি কাজ করা যায়, বশীকরণ 100% হয়। কিন্তু কিছু কিছু জায়গা আছে, তুমি নেগেটিভ বশীকরণ যদি করো, তাহলে সেটা ঠিক না, সেটা আমি করি না। মানে আমি জানতে চাই, ক্ষতিটা কি হয়? মানে ধরুন যারা এরকম তো না যে করে না, কেউ আছে, অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আছে। আমি করব না, আরেকজন 5,000 টাকা দিয়ে করে দেবে। তাহলে আমি হয়তো 30,000 টাকা নেব, লোকে ভাববে বাবা 30,000 টাকা অসম্ভব, তার থেকে তো 5,000 টাকা আমাকে করে দিচ্ছে। করো 5,000 টাকা, কিচ্ছু হবে না। আজও তোমার এখানে আসার আস্তে আস্তেই আমার কাছে প্রচুর ফোন কলস এসছে, এই নাম, আমি একবার 5 দিয়েছি, একবার 12 দিয়েছি, একবার 2 দিয়েছি, এরকম ভাবে দিয়ে 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 সে অনেকটা সময়, অনেকটা অর্থ, অনেকটা বিশ্বাস নষ্ট করেছে। অবশ্যই, কারণ এতগুলো টাকা, তারপরে সে আমার কাছে টাকা খরচা করবে, সেখানে একটা সংশয়, খুব স্বাভাবিক। এটার মধ্যে কোথাও কোনো ভুল নেই। একটা জিনিস, তন্ত্র সবাই করতে পারে না কৌশিক। তন্ত্র মেয়েদের কথা বলছি, আমি পুরুষদের কথা বলছি না। আমি লাল বস্ত্র পরে আসন পেতে বসে পড়লাম আর 4-5টা ভিডিও করে ছেড়ে দিলাম। এখন তো সোশ্যাল মিডিয়া হাই পয়েন্টে চলছে, যেই দেখলো ও বাবা এ তো এরকম করতে পারে না। কারা তন্ত্র করতে পারে তাহলে? এক্ষেত্রে না বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে, আমি কয়েকটা কথা আজকে তোমাকে এখানে বলবো যে তন্ত্র কারা করতে পারে, কোন কোন কন্যা তন্ত্র করতে পারে। হ্যাঁ, মানে এখানে সেই কন্যার মধ্যে পড়ছে যাদেরকে বলা হয় কুলকন্যা। বুঝতে পেরেছো? কুলকন্যা। এই কারণেই বলি বিদ্যার প্রয়োজন আছে। বিদ্যা যদি তোমার ভেতরে না থাকে, তাহলে তুমি কখনো কোনো কাজই করতে পারবে না। আজকে যে তুমি ভিডিও করছো, সবাইকে ডাকছো, এটার পিছনেও তোমার পড়াশুনো আছে, তা না হলে তুমি এরকম ভাবে বসে তুমি করতে পারতে না। তো সেম থিং প্রত্যেকটা জিনিসের পিছনে। আমাদের মধ্যে এখন কি হয়েছে, ফাস্ট ফুডের জামানা, তো আমাদের মধ্যে সময় দেব, ইনভেস্ট করব, সেই ধৈর্যটা নেই। মনে হয় আজকে পড়লাম দুপাতা, আমি সব জেনে গেলাম, আমি কালকেই আসন পেতে বসে যাবো, আর এটা একটা ব্যবসার খুব ভালো জায়গা, হেলদি ব্যবসা, বিনা ইনভেস্টমেন্টে একটা হেলদি বিজনেস, প্রচুর টাকা বোধহয় কামিয়ে নিতে পারবো। বাট ইট ইজ নট সো ইজি। হ্যাঁ, যেমন হচ্ছে কুলকন্যা, কোন কোন কন্যারা, কোন মানে তাদের জিনে যেটা আছে, তারা কিন্তু তন্ত্র করতে পারবে। যেমন হচ্ছে নটি, নটি, কাপালিকা, কোনো কাপালিকের কন্যা, সে হচ্ছে কাপালিকা। তারপরে আসছে বেশ্যা, এক্সপ্লেন করতে হবে না। তারপরে আসছে রজকি, রজকি মানে এখানে হচ্ছে তোমার কি বলবো, যারা ধোপা, রজকি। তারপরে আসছে নাপিতঙ্গনা, মানে কোনো নাপিত বংশের নাপিতঙ্গনা। তারপরে হচ্ছে ব্রাহ্মণী, ব্রাহ্মণ কন্যা, বুঝতে পেরেছ? তারপরে আসছে শূদ্র কন্যা,
তারপরে আসছে গোপাল কন্যা। গোপাল কন্যা মানে সে তার বাবা বা তার বংশ কেউ এরকম মানে গরুর ইয়ের সাথে লিঙ্কড আছে, কোনো রকম ভাবে সে দুধের ব্যবসা করতো বা গরু তার আশ্রয় থাকতো, এটা। তারপরে আসছে মালাকার কন্যা। এত সহজ না কৌশিক তন্ত্র করা। হ্যাঁ, এই এই জিনিসগুলো এই বংশ থেকে তুমি না আসলে পরে এই বংশের মেয়েরা যখন তন্ত্র করতে বসবে আসরে বসে, সেই যজ্ঞ সেই কাজ 100% নিয়ে উঠবে সে। তার জন্য তার মদ লাগবে না, তার মাথার খুলি লাগবে না, তার কোনো মালা লাগবে না, মুখের মন্ত্রটাই যথেষ্ট। মুখের মন্ত্রটাই তার যথেষ্ট, সে যে কাজে হাত দেবে। দেখবে অনেক তো তান্ত্রিক আছে, কলকাতা শহরটাই আমি যদি ধরি, অনেক তান্ত্রিক আছে, অনেক অ্যাস্ট্রোলজার আছে, তো পার্টিকুলার দেখবে 2-4 জন অ্যাস্ট্রোলজার, 2-4 জন তান্ত্রিক একদম নেম ফেমের চরম লেভেলে। হ্যাঁ, কেন? তাহলে বাকিরাও তো শিখেছে, বাকিরা কি দোষ করলো? তারা তো আলাদা কিছু শিক্ষা না, শিখেনি। সবাই তো একই শিখেছে। হ্যাঁ। তারাও লাল বস্ত্র পরে বসছে, এরাও লাল বস্ত্র পরে বসছে। এখানেই হচ্ছে জিন। এই যে লোকজন বলছে এসে যে ম্যাম জানেন এর কাছে কাজ করিয়েছি, এত হাজার টাকা নিয়েছে, ওর কাছে কাজ করিয়েছি অত হাজার, কিন্তু ফল পাইনি। তাকে আমি কি বোঝাবো? তাকে তো আমি এসব কিছু বোঝাতে যাব না। ফল পাননি তাহলে পরে দেখুন, অপেক্ষা করুন, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, এই এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো না মানে এগুলো খুব তুমি যদি শাস্ত্রকে এগুলো পড়াশুনো না করলে হয় না কৌশিক। তোমাকে ইউটিউব পুরোটা শেখাবে না, তোমাকে ইউটিউব একটা জায়গায় এনে শেষ করে দেবে, কিন্তু বইয়ের মাধ্যমে তুমি যদি নানান রকম অনেক মনি ঋষিদের বই আছে যেগুলো তুমি পড়লে পরে অনেক কিছু জানতে পারবে, এবং পড়াশুনো করতে হবে। পড়াশুনো ছাড়া এগুলো হয় না, ছেলে খেলা হয়ে। না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। যাচ্ছে শাস্ত্রটা নিয়ে এখন না কি হচ্ছে, পুরোপুরি ছেলে খেলা হচ্ছে। এটা একটা ভাবছে বা আমি তো এরকম একটা ক্লায়েন্ট দেখে একজন বললো আমি 10,000 টাকা নেবো, আরেকজন বললো আমি 5,000 টাকা নেবো। তো ন্যাচারালি এবার কি হচ্ছে, ক্লায়েন্ট কিন্তু মূর্খ না, ক্লায়েন্ট কিন্তু মূর্খ না। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এখন তুমি কোনো মানুষকে বোঝাতে পারবে না, কারণ হচ্ছে এখন নেট কা জামানা। এখন নেটে তোমাকে অনেক শিক্ষিত করে দেবে, অনেক। আমি রিসেন্টলি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি স্টেশনে একজন কুলি, সে তার অকুপেশন হচ্ছে সে কুলি বহন করে, সে স্মার্টফোনে নানান রকম ইয়ে থেকে দেখছে যে ট্রেনটা কখন আসবে। তাকে আমি শিক্ষিতও বলতে পারছি না, আবার তাকে মূর্খও বলতে পারছি না। এখন মানুষ বুঝে গেছে কার ভেতরে পোটেনশিয়াল আছে, কার ভেতরে কি আছে। তুমি 5,000 টাকা বললে মানেই যে তোমার কাছে ক্লায়েন্ট চলে গেল না, কারণ সেই ক্লায়েন্টই আমার কাছে এসে বলছে না না আমি তাকে দিয়ে কাজ করাবোই না। হ্যাঁ, কারণ কি, সে তোমার ধরে ফেলেছে যে তোমার মস্তিষ্কে কি আছে আর তার মস্তিষ্কে কি আছে। বিদ্যাটা হচ্ছে এখানে খুব বড় একটা জায়গা। তো ম্যাম আজকে আপনার কাছে কোনো ঘটনা কি পাবো? নিশ্চয়ই পাবে, আমি ঘটনাবহুল কন্যা। তাহলে আজকে একটা আপনি রাখুন তাহলে। হ্যাঁ, অবশ্যই। দেখো, যেহেতু আমার সাবজেক্ট তন্ত্রা আর অকাল্ট নিয়ে আমার পড়াশুনো, তো সেই জায়গা থেকে ঘটনা বলতে গেলে একটি পরিবারটি হচ্ছে তোমার অনেকটা ইন্টেরিয়ারে বাঁকুড়া সাইডের ভেতরে। তো উনি আমার সাথে বেশ অনেক দিন ধরে যোগাযোগ করছিলেন, আমার সাথে যোগাযোগ করতে 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 তো আমি প্রথমেই ক্লায়েন্টকে কোনো রেমিডিও বলি না, কন্ট্যাক্ট নাম্বারও দিই না, আমি কোনো রকম ভাবে পেমেন্ট নাম্বারও দিই না। সোজা আমি কথা, আপনি এন্টারটেইন করেন না প্রথমে। প্রথমটা করি না। হ্যাঁ, কারণ কি দেখেন। অনেকেই আছে যারা ফোন করে খবর নেওয়ার জন্য ফোন করে।
যে আমি কোথায় বসছি, আমার ফিজ কত। অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা আমাকে ফোন করছেন, আর পডকাস্টগুলো রিলিজের পরেও হয়। তারপরে আমি রেমেডি হিসেবে কি দিই, তার চার্জেস কি আছে, আমি বশীকরণ করলে তার চার্জেস কি আছে, এরকম বলে। তো আমি বেশ কিছুদিন ধরে তাকে ঠেলতে থাকি। হ্যাঁ, তো তারপরে যেটা হলো যে ভদ্রমহিলাকে আমি দেখলাম যে না, সত্যিই ওনার প্রয়োজন। ওনার বাড়িতে ওনার হাজবেন্ড দীর্ঘ ৭-৮ মাস ধরে বিছানাতে একদম শয্যাশায়ী। মানে বিছানাতে দেখবে কন্টিনিউ শুয়ে থাকতে হবে, বেড সোর হয়ে যায় গায়ে, এবং সেটার একটা খুব বাজে ব্যাড স্মেল বেরোয়, পোকা হয়ে যায়, অনেক কিছু, অনেক রকম আছে। তো আমাকে যখন উনি বলেন তখন আমি বলি যে আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন। সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত, ডাক্তারের সাথে কথা বলা উচিত। তো ডাক্তারের সাথে বলছে আমি ম্যাম ডক্টরের ট্রিটমেন্ট করছি, এবং বেডশোর হয়ে গেলে পরে তোমার ওই এক ধরনের ম্যাট্রেস আছে, তলায় জল থাকে, যেটা মানে এয়ারটা পাস করে। তো সেই রকম ভাবে আমি ডক্টরের যত রকম ভাবে আমার যতটুকু নলেজ ছিল আমি ওনাকে বলি যে আপনি এইভাবে দেখুন, উনি সুস্থ হয়ে যাবে নিশ্চয়ই। তো উনি সেসব করার পরেও না, উনি কিছুতেই সুস্থ হয়নি। তারপরে যেটা আসে যে উনি আমি তারপরে জিজ্ঞেস করি, দেখো আমি তন্ত্র করি, আমি বাস্তুবিদ নই। হ্যাঁ, অনেকেই আছে যারা তন্ত্র করে নিজেদেরকে বাস্তুবিদ বলেও ক্লায়েন্টকে বলছে, এবং সেই বাস্তুতে গিয়ে কাজ করে আসছে, বাট দেয়ার ইজ নো রেজাল্ট। এরকমও আমার কাছে কথা এসছে। এটা হয় না। তন্ত্রের কাজ আলাদা, বাস্তুর কাজ আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আছে। তো সেই জায়গা থেকে সে বলছে যে এরকম। আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার নর্থ ইস্টে ওয়াশরুম আছে কিনা, শুধু একটাই প্রশ্ন করি। তো সে প্রথমে দেখে বলে না, আমার নর্থ ইস্টে ওয়াশরুম নেই, আমার ইস্টে ওয়াশরুম আছে। তো আমি বললাম ওটা 100% নর্থ ইস্ট, কারণ নর্থের ডিগ্রি আছে ওখানে, কম্পাস অ্যাপ্লাই করে দেখুন, তারপরে আমাকে বলুন। আগে কম্পাস দিয়ে শান্তিতে ভালোভাবে, এবং কম্পাসটা কি করে অ্যাপ্লাই করতে হয়। সবাই এখন তো সবাই বাস্তবিদ, তান্ত্রিকও বাস্তবিদ, অ্যাস্ট্রোলজারও বাস্তবিদ, সবাই অলরাউন্ডার। সবাই অলরাউন্ডার। তো এবার তুমি যদি জিজ্ঞেস করো, এই যেমন আগের দিন বললাম সব সাধনা, হ্যাঁ, তো সেরকম যে কম্পাসটা ধরবে কি করে এবং কি কম্পাস ইউজ করবে, হ্যাঁ, এটা আমি বলবো না, কপি পেস্ট হয়ে যাবে। তো কি ধরনের কম্পাস ইউজ করতে হয়, সেই কম্পাসটাকে এবং কিভাবে কম্পাসটাকে হাতে নিতে হয়, তো আমি ওনাকে গাইড করে দিলাম। উনি সেইভাবে নিয়ে দেখে পরদিন আমাকে ফোন করে বললো ম্যাম নর্থ ইস্টে আমার ওয়াশরুম। তা আমি বললাম নর্থ ইস্টে ওয়াশরুম আপনার 100%, কারণ তবেই গিয়ে এই সমস্যাটা হয়েছে। তখন আমি ওনাকে বললাম যে আপনি প্রত্যেক দিন একটা কাজ করুন, আমি অমুক ডেটে, আমি একটা পঞ্জিকাতে ডেট দেখলাম, ডেটে আপনার বাড়িতে গিয়ে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব। আমাদের প্রত্যেকটা মন্ত্রের না একটা ফাংশন আছে। আমার অর্থ আসছে না, আমার অর্থটাকে আনার একটা আলাদা মন্ত্র আছে। আমার শরীর খারাপ, বাড়িতে কেউ মারণ রোগে আক্রান্ত, ক্যান্সার হয়েছে, ক্যান্সার হলে পরে এবার অনেকেই হয়তো বলবে বাবা এ কেমন, যে ক্যান্সার মন্ত্র বললে পরে সেরে যাবে। না, আমি সেটা বলছি না। প্রথমে ডাক্তারের কাছে যেতে হবে, তারপরে হচ্ছে যেটা তার সাথে সাথে তোমার বাস্তুর জায়গাটাকে ঠিক করতে হবে। ক্যান্সারটা সেরে যাবে না, যতখানি হয়েছে ততখানি হয়ে ওখানে থেমে গেল, তুমি একটু হলেও রিলিফ পেলে। আমি আগের দিনও বলেছি ডেস্টিনি কোনোদিন বদলানো যায় না। যারা বলে তুমি এই পাথর পড়ো, শিকড় পড়ো, তাবিজ পড়ো, তোমার এটা হয়ে যাবে, নেভার, কোনোদিন হয় না। ডেস্টিনি তোমার হবে, মানটা কমে যাবে। এটা এইবার হাসছি যে ভদ্রলোক যখন অসুস্থ হলো, ভদ্রমহিলাকে আমি বললাম যে আপনি প্রত্যেক দিন বাসি ঘর পরিষ্কার করে ঠিকঠাক মতো করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা উনি যে ঘরে থাকেন চালিয়ে দেবেন। আপনার যদি কানে লাগে শুনতে তাহলে আস্তে করে দেবেন, কিন্তু মন্ত্রটা চালাবেন। হ্যাঁ, 365 দিন এটা চালান, যতদিন না আমি আপনার বাড়িতে যাচ্ছি। তারপরে উনি ঠিক ওই রকম ভাবেই ওটা করলেন, এবং নর্থে আমি বলেছিলাম যে কিছু একটা ক্রিয়া করতে, তো উনি ঠিক সেটা করলেন। তারপরে আমি পঞ্জিকা দেখে ওনার বাড়িতে আমি গেলাম, কিন্তু আমি সেটা ইচ্ছা করে আমি একটা গ্যাপ নিয়েছিলাম, কারণ আমি অলরেডি একটা রেমেডি দিয়ে দিয়েছি।
অলরেডি আমি একটা রেমেডি দিয়ে দিয়েছি, আমি মন্ত্র চালাতে বলে দিয়েছি। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে ভাইব্রেশন, আমরা যখন, আমি আমার কথা বলছি, আমি যখন যজ্ঞে বসি তখন আমি যে মন্ত্রটা উচ্চারণ করি সেই মন্ত্রটা কিন্তু আমার নাভির থেকে ও তুলি। হ্যাঁ, সেই মন্ত্রের যে ভাইব্রেশন মানে হচ্ছে যে কম্পন, সেই কম্পনটা কিন্তু তোমার বাড়ির চতুর্দিকে এবং তোমার কানে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তোমার বডিতে একটা রিয়াকশন হবে। হ্যাঁ, তো আমি যখন ওনার বাড়িতে গেলাম, উনি বললেন যে ম্যাম আপনি যতদিন আমাকে যেরকম ভাবে যা বলেছিলেন আমি তাই করেছি। উনি বিছানাতে উঠতে পারতেন না, এখন উনি উঠে একখানা রুটি খান। উঠতে পারেন না যে উঠে হাঁটছে তা না, মানে শোয়া থেকে বসেছে। এবার আমি বললাম ঠিক আছে, এইবার আমি বললাম উনি হাতে আহুতি দিতে পারবে তো? তখন বলল যে উনি তো ওই ওখান থেকে উঠতে পারবে না। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এমন একটা শেপ করে বসলাম যজ্ঞটা করতে যেন উনি কোনোভাবে ছুঁড়ে হলেও আহুতিটা দিতে পারে। আমি ওরকম জায়গাতে যজ্ঞ করতে বসলাম, এবং আমি যজ্ঞ করতে বসলে আমি অনেক কিছু যজ্ঞ করি, তার সাথে মহামৃত্যুঞ্জয়টাও করলাম, এবং ওনাকে বললাম আপনি যতটুকু পারবেন একটু একটু করে দিন। এখন সেই ভদ্রলোক ৩খানা রুটি খায়। হ্যাঁ, এবং আস্তে আস্তে ঘরের মধ্যেই ফেরা করে। তার যে ক্যান্সার রিমুভ হয়ে গেছে আমি কিন্তু সেটা বলছি না। আবার এখানে কেউ কমেন্ট করবেন না যে তাহলে পরে তো ডাক্তার না দেখে দেবযানী ম্যামের কাছে আসলেই যজ্ঞ করালেই ক্যান্সার সেরে যাবে। না, সেটা না। কিন্তু এইটা কি হয়েছে যে আমরা যখন যজ্ঞ করি, তুমি যদি গুগলে গিয়ে কোশ্চেন করো যে বেনিফিটস অফ হাভান, তাহলে পরে দেখবে গুগল তোমাকে গাইড করবে। আমি যখন যজ্ঞ করি তখন আমি অনেক হার্বস ইউজ করি, অনেক রকম হার্বস। হ্যাঁ, ৩৬টা গাছের ছাল আমি দিই ওখানে। সেইগুলো যখন স্মোক হয়ে বেরোয়, সেই স্মোকটাকে যখন তুমি ইনহেল করছো, সেটা কিন্তু সেই ধোঁয়াটা ইনহেল করা ক্ষতি না তোমার বডির জন্য। পিউরিফিকেশন হচ্ছে তোমার মাইন্ড অ্যান্ড বডি, ব্লাড। হ্যাঁ, এবং তোমার বাড়ির প্রত্যেকটা কোনায়, আমাদের বাড়ি খালি চোখে দেখলে পরে তুমি কিচ্ছু দেখতে পাবে না, প্রচুর ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, প্রচুর। এটা সায়েন্স বলে, আর সায়েন্সের সাথে এটা রিলেশন আছে। আমি কোথাও মানুষকে ভুল ভাল বুঝিয়ে ছাড়ি না, একদম প্রপারলি বুঝিয়ে দেবে প্রত্যেকটা জায়গাতে। এবং এই যে ছোট 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 যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো সব রিমুভ হয়ে যায়, তোমার বাড়ি পিউরিফাই হয়ে গেল, তোমার বডি পিউরিফাই হয়ে গেল, তোমার মাইন্ড ফ্রেশ হয়ে গেল। তারপরে হচ্ছে আমি যখন মন্ত্র উচ্চারণ করলাম, সেই মন্ত্রের ভাইব্রেশনটাও ইনপুট হলো তোমার বাড়িতে। সবাই আমাকে বলে ম্যাম হাওয়ান করার পরে না কি অপূর্ব একটা গন্ধ। আরে গন্ধ তো ছাড়বেই, আমি তো অরিজিনাল লোবান ইউজ করি, যেটা ৮০০ টাকা ভরি। তুমি এখানে পাবেই না, তোমাকে লোবান চাইলে ১০ টাকার একটা এরকম মোটা ওই কাদা কাদা মতো একটা দিয়ে দেবে, সেটা প্রচুর ধোঁয়া হবে, গন্ধ হবে না। আর আমার অরিজিনাল গাছের আঠা লোবানটা ৮০০ টাকা ভরি, আমার আসে বাইরে থেকে। হ্যাঁ, তো এইটা আমার কাছে না একটা ভীষণ বড় পায়। একজন স্ত্রীকে, তার স্বামীকে আমি তার কাছে ফিরিয়ে দিয়েছি, মোটামুটি যেভাবে হোক তার পাশে তো দাঁড়িয়ে বসতে পারছে, হ্যাঁ, তার পাশে তো উঠে দুটো কথা বলতে পারছে। সেই ভদ্রমহিলা আজও কৃতজ্ঞ আমার কাছে। এইটা আমি টাকা নিয়েছি অফকোর্স, কারণ এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। আমি কোথাও এরকম এসে বলি না আমি চ্যারিটি করি, একদম না। আমার এটা রোজগার। হুম, কিন্তু তার মাঝখানে ওই যে ভদ্রমহিলার অন্তর থেকে যে ভালোবাসাটা বা আশীর্বাদটা, আমি মনে করি এটা আমার টাকার থেকেও বেশি পাওয়া। এইটা আমার কাছে খুব সুন্দর এই জিনিস, মানে হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম, মানে ভালোভাবে একটা জিনিস ম্যাম, এই যে মন্ত্রগুলো যখন আপনি পড়েন বা যজ্ঞ করেন, আজকালকার দিনে অনেকে অনলাইনে রেমেডিস দিয়ে দিচ্ছে বা অনলাইনে সব রকমভাবে প্রতিকার হয়ে যায়। তো তন্ত্র কি এইভাবে কোনোদিন ছিল? একদমই না। তো এটা কি হয় কোনোভাবে তন্ত্র অনলাইনে? হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু তোমার উল্টো দিকে বসে থাকবে আসনে, তুমি গুরুর উল্টো দিকে আসনে বসে থাকবে। গুরু তোমাকে বলবে, তুমি কানে শুনবে, চোখে দেখবে, কাজ করবে। এটা ছিল অরিজিনাল তন্ত্র। সেটা তো এখন নেই, তন্ত্র তো এখন বিক্রি। তন্ত্র এখন মার্কেটে বিক্রি হচ্ছে, তন্ত্রের নামে ভয় দেখিয়ে দেওয়া হয়েছে।
আমি আমার নামের আগেও পিছু কোথাও কোনো মাতা নেই। আমাকে অনেকে ফোন করে বলে দেবযানী মাতা। আমি বললাম না না, দেবযানী ম্যাম বা চক্রবর্তী। দিদি চক্রবর্তী। দেবযানী মাতা। আমি এত ক্ষমতা আমার নেই। আমি তো আপনারা তো এরকম একটা গুরুর থেকে আপনি তো হুম, একটা নাম পান, হ্যাঁ একজন অবশ্যই মন্ত্র। মন্ত্রপুত মন্ত্র, একটা নাম হ্যাঁ পান, যে হ্যাঁ। নামটা আপনারা ইউজ করতে পারেন, মানে হুম কোনো রকম ইয়ে যে, হুম। সেই নামটা জানতে পারি কি? দেখো আমি আমার মধ্যে সেই শক্তি নেই। পরিষ্কার কথা কৌশিক, আমি কারোর মা হব, হতে গেলে আমার অনেকখানি শক্তির দরকার তাকে ধারণ করার। আমার কাছে নেই। আমি সেটা কেন মানুষকে ভুল বোঝাবো, কেন মানুষকে ঠকাবো? আমার মন্ত্র যেটা আমার কানে দেওয়া হয়েছে, সেই মন্ত্রটা ইটস ভেরি পাওয়ারফুল। আমি জানি আমার ওই মন্ত্র আমি যখন জপ করতে বসি, আমার বাড়িতে গুপ্ত আদ্যা মা আছে 18 ইঞ্চি কোষ্ঠী পাথরে, হুম তোমাকে আমি আগেও হুম বলেছি। হুম। আমি সেই মায়ের কাছে যখন আমি বলি, আমি আমার কথা বলার কোনো স্কোপ নেই। হ্যাঁ, এ এসছে মা, ওর বড় বিপদ, তুমি 100% ঠিক করবে, এটা আমি জানি এবং আমার ফুল ফেথ তার ওপরে আছে। সে হয়তো আমার সাথে এখানেও আছে, শুনছে। এগুলো নিয়ে অনেক রকম কটূক্তি হয় বলে আমি আমার মাকে নিয়ে ব্যবসা করতে চাই না। এই যে অনেকেই না, রিসেন্ট আমি দীক্ষা দিয়েছি, হুম 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 হুম। রিসেন্ট আমি দীক্ষা দিয়েছি। তো আমাকে যে নিয়েছে দীক্ষা, হাজবেন্ড ওয়াইফ একসাথে নিয়েছে, সে আমাকে বলছে কত হাজার টাকা লাগবে। তা আমি কি আমার মন্ত্র নিয়ে ব্যবসা করছি? তোমাকে আমি মন্ত্র দেবো, তার বদলে 1 লাখ টাকা নেব? তার মানে আমি মন্ত্র বিক্রি করলাম তোমাকে। তো বিক্রি করে দিলে আমার আর ওই মন্ত্র কাজ করবে না, এবং উল্টে আমারও ক্ষতি হবে। তোমার কিছু হবে না, কারণ তুমি তো জানো না, তুমি তো না জেনে করেছো, ক্ষতি আমার হবে। এখন দেখছি দীক্ষা, হ্যাঁ দীক্ষা দিই 50,000, হ্যাঁ দীক্ষা দিই 30,000। আমাকে বলছে আমি কি দিয়ে দীক্ষা দিয়েছি জানো? বিশ্বাস করবে, একটা হর্তুকি। আমার সেই সাহস নেই গুরুকে ডিঙিয়ে যাওয়া। একটা হর্তুকি আমি তার কাছ থেকে চেয়েছিলাম। সেও তোমার পডকাস্ট দেখে, হয়তো দেখবে। তারা হাজবেন্ড ওয়াইফ দুটো হর্তুকি আমাকে দিয়েছিল। বাদ বাকি ফল টল যা দিয়েছিল সব আমি তাদেরকে ফেরত দিয়ে দিয়েছি, ছুঁয়ে ফেরত দিয়ে দিয়েছি প্রসাদ হিসেবে। আমি মানে আমি নেব আমার গুরুর যেটা আমাকে শিখিয়েছে, তাকে ডিঙিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, বা সেই স্পর্ধাও আমি করি না। আমি তাকে প্রচন্ড পরিমাণে ভক্তি করি, ভালোবাসি। তাকে আমার দুঃখের কথা জানাই, তাকে আমার আনন্দের কথা জানাই, তাকে আমার ভালোবাসার কথা জানাই। কিন্তু তার মন্ত্র নিয়ে তাকে আমি কখনো ভাবে ঠকালে আমি হয়তো মরেই যাব, বা আমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। আমি কখনো কাউকে মন্ত্র দীক্ষা দিয়ে এটা হয় না। মাঝে মাঝে খুব খারাপ লাগে না যখন আপনি কাজ করতে বসেন, বা দেখেন অনেক লোককে যখন তারা এরকম ধরনের কাজ করে, বলুন? বেসিক্যালি আমার কষ্ট হয়, এবং কারণ আমি আপনি এটার একটা এগেনস্টে। এগেনস্ট, এবং একটা কারণ কি যে আপনি হতে, দেখুন আমি জানি না আপনি কিভাবে শিখেছেন না শিখেছেন, কিন্তু কথার মধ্যে কোনো না কোনো জায়গা থেকে আপনার একটা দুঃখ কাজ করে যে আমি তো এই জন্য শিখিনি এটা, না, আমি একদমই তো না। এই জন্য শিখিনি। হ্যাঁ, আমি হতে পারে আমি টাকা নিই ওর জন্য, ওটা গুরুদক্ষিণ হিসাবে টাকাটা নিই, কিন্তু আমি কিন্তু মানুষকে কি সঠিক রাস্তা দিচ্ছি সেটার আমার যেমন দায়িত্ব আছে, একদম। এই রাস্তাটা যেন নোংরা না হয় সেটারও দায়িত্ব আমার আছে। আমি সত্যিই তাই। হুম মানে একদম মানে তন্ত্রটা নিয়ে না এখন আমি হয়তো 10,000 বললাম, আরেকজন বলল 5,000। এবার লোক তো এটাই ভাববে না বাবা আমার কাজটা করা নিয়ে দরকার। হ্যাঁ, তো ও যখন 5,000 নিচ্ছে, আমার তো 5,000 টাকা বেঁচে গেল। তাহলে হুম। আমি 5,000 দিয়েই কাজ করাই। আর ওই যে বললাম, লাল কাপড় পরে লাল ফেট্টি বেঁধে বসলে, কিন্তু বেসিক্যালি এটা না। তুমি নিগমানন্দ মহারাজজি, তুমি ওনাকে দেখবে, কত বড় তান্ত্রিক। ওনার তান্ত্রিক গুরু, যোগী গুরু, এরকম অনেকগুলো সিরিজ আছে। পড়লে পরে তুমি বুঝতে পারবে যে কত সুন্দর একটা সাবজেক্ট, সেটাকে একদম নোংরা করে দিয়েছি আমরা। সত্যি শুনলেও খুব খারাপ লাগে। খুব খারাপ লাগে। আর ম্যাম, এবার একটু বর্তমানে সমাজের সময় একদম আসি। একদম। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, হুম প্লেন দুর্ঘটনা হুম ঘটেছে হুম। মহারাষ্ট্রের একটা জায়গায়। হ্যাঁ ম্যাম, আপনার মনে হয় না ম্যাম, যারা মারা গেছেন তাদের কর্মফলের জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে? আমি এটা আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হ্যাঁ। কি মনে হয় এটা পলিটিক্যাল কোনো এজেন্ডা, আপনি ওখানে বেরিয়ে যেতে পারেন? আমি জাস্ট আপনাকে জানতে চাইছি। না না, প্রশ্ন যখন তুমি করেছো, উত্তর দেওয়ার তো একটা দায়িত্ব আসেই। দেখো, কর্মফল একটা খুব বড় জিনিস।
হ্যাঁ, আমি সবসময় সবাইকে বলি যে আমি আমার নিজের সন্তানকেও এটাই বলি যে, "কে কি করছে দেখো না, তুমি তোমার কর্ম করে যাও।" হ্যাঁ? তুমি দেখবে একদিন মানুষের ভুল ভাঙবে বা তুমি রেজাল্ট পাবে। আর আমিও এটাতে বিশ্বাসী। আমার সাথে একটা সময় অনেকে অনেক খারাপ ব্যবহার করেছে। অনেক খারাপ ব্যবহার করেছে। আমার নিজের, আমার দূরের অনেকেই আছে। কিন্তু আমি কিন্তু সেগুলোকে মাইন্ডে রাখিনি কৌশিক। আমি ঝেড়ে ফেলে দিয়েছি। দিয়ে আমি একটা জিনিসই ভেবেছি, আমাকে এটা ঝেড়ে ফেলে দিয়েছেন না ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা করার অধিকার আমার নেই। আমি সাধারণ তোমার মতো একজন মানুষ। আমার মধ্যে অত বড় শক্তি নেই যে আমি ক্ষমা করব। আমি না ভুলে গেছি। হ্যাঁ, মাথায় রাখিনি। কারণ আমার মনে হয়েছে যে আমার এখন এই সময়টা কাজ করার, এই সময়টা আর আমি আমার সময়টা না খুব সুন্দরভাবে কাটাই, জানো তো? আমার বাড়িতে অনেক বাচ্চা আছে। আমি জানি যে তাদের সাথে সময় কাটালে আমি একটা নিষ্পাপ সময় কাটাবো, যেখানে কোনো স্বার্থ কাজ করবে না। আর বই পড়ো, বই পড়লে পরেও তোমার টাইমটা তোমার বাড়বে, তোমার বিদ্যাটা বাড়বে। হ্যাঁ, তো আমি এইভাবে আমার টাইম স্পেন্ড করি। আমার বাচ্চা সন্তানের সাথেও আমি গল্প করে যখন সময় পাই তার সাথে কি করলি, কি খেলি, ওর সাথেও মজা করি। এরকমভাবে। তো আমি আর জানো তো অবলা জীবের সাথে থাকতে আমি বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি জানি এটা। ওদের তো কোনো ক্ষোভ নেই, মান নেই, অভিমান নেই, কিছু নেই। ওরা নিঃস্বার্থ ভালোবাসে। তো ওদের সাথে আমি থাকতে বেশি ভালোবাসি। আর কর্ম সবসময় আমি খুব কর্মে বিশ্বাসী কৌশিক। হ্যাঁ, তুমি ভালো কর্ম করো, ফলটার আশা করো না। স্বয়ং গীতাতেই আছে। আর যে যেরকম কর্ম করছে সে সেরকমই ফল পাচ্ছে। তবে বর্তমান মুহূর্তে যেটা আমাদের সানের ইয়ার বলে আমরা যেটা চিৎকার চেঁচামেচি করছি, সানের ইয়ার একদমই সানের ইয়ার শুরুও হয়ে গেছে নিউমারোলজিক্যালি। অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু এখনো শুরু হয়নি। এখনো কিন্তু মঙ্গলের ইয়ার চলছে। আর নিউমারোলজিক্যালি সানের ইয়ার শুরু হয়ে গেছে। এবার যারা নেম ফেম পেতে চাইছে, ব্যবসা করতে চাইছে, প্রচুর ব্যবসায় শ্রীবৃদ্ধি হোক বা প্রমোশন হোক, এই জিনিসগুলো তারা নিউমারোলজিক্যালি যদি যায় তাহলে কুয়া নাম্বারটাকে যদি হাতের মানে এই জায়গাটাতে কোয়া নাম্বার মানে মণিবন্ধনে কুয়া নাম্বারটা হচ্ছে তোমার আম, তোমার ধরো আমি ধরে নিলাম 2001-এ তোমার জন্ম, হুম ঠিক আছে? তাহলে 2+1 = 3। হুম এবার তুমি ছেলে, তোমার এই 3 এর সাথে তোমার প্লাস হয়ে যাবে 9। 9 9, ঠিক আছে? আর মেয়ে হলে পরে মাইনাস হয়ে যাবে 4, ঠিক আছে? তো এইটা হচ্ছে কুয়া নাম্বার নিউমারোলজিক্যালি। তুমি নিউমারোলজিক্যালি যদি তুমি নিউমারোলজি মানো তাহলে পরে তুমি কুয়া নাম্বারটা প্রত্যেকদিন গ্রিন ইঙ্ক দিয়ে স্নানের পরে লিখে রাখো। হুম তো ওটাই কাজ করে যাবে নেম ফেমে, যদি বিশ্বাস করো। আদারওয়াইজ আমি বলবো ইয়ের মন্ত্র উচ্চারণ করো, সূর্যের মন্ত্র উচ্চারণ করো, কারণ সানের ইয়ার। তামার একদম তামার ঘটিতে জল খাও বা তামার বোতলে জল খাও বা তামার গ্লাসে জল খাও বা তামার ঘটি দিয়ে সূর্যকে অর্ঘ্য দাও। আমি আগের ভিডিওতেও বলেছি, যে টাইমটা বলেছি এইগুলো। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার ধরো বাড়িতে অর্থ আসছে না, হুম মানি ব্লক হয়ে গেছে, কিছুতেই অর্থ পাচ্ছ না, তুমি প্রচুর এফোর্ট দিচ্ছ, ব্যবসা বাণিজ্য করছো তুমি প্রচুর, কিন্তু তুমি সেই জায়গা থেকে তুমি পাচ্ছ না, ফল পাচ্ছ না, তাহলে দেখতে হবে তোমার নর্থ ব্লক হয়ে গেছে। এবার নর্থ ব্লক হয়ে গেছে মানে তখন অবশ্যই অবশ্যই তোমাকে কোনো বাস্তু কনসালটেন্টের সাথে কথা বলতে হবে যে আমার নর্থ। এবার আসছি নর্থ ব্লক হয়ে গেছে, অনেকেই প্রশ্ন, না ম্যাম আমার নর্থ ব্লক নেই, আমার নর্থে জানলা আছে। এইটা ব্লক না, এটা ব্লক না। হয়তো তোমার নর্থে জানলা আছে, বারান্দা আছে, পুরো খোলা, ওপেন টেরেস, সব ঠিক আছে। ব্লক মিন্স তুমি বাস্তুগত দিক থেকে তোমার নর্থ ব্লক আছে। হয়তো দেখা যাচ্ছে তোমার নর্থে রেড কালারের কিছু তুমি লাগিয়ে রেখেছো পর্দা, অথবা তোমার দেওয়াল রেড কালারের, অথবা তোমার পর্দা লাগিয়েছো ইয়েলো কালারের, অথবা রেড অথবা ইয়েলো কালারের কিছু আছে, অথবা দেখা যাচ্ছে ওখানে তুমি কোনো ফায়ার এলিমেন্টস কিছু ইনপুট করেছো। মানে দেখা যাচ্ছে হয়তো ওখানে তুমি এমন একটা কিছু রেখেছো যেটা কি বলবো তোমাকে, তামার কিছু রেখেছো। হুম, এইরকম অনেক কিছু। এইগুলো পার্টিকুলারলি খুব ভালো বলতে পারবে কোনো বাস্তু কনসালটেন্ট।
অবশ্যই তাকে বাস্তুটা শিখে জানতে হবে। হ্যাঁ, তো সেটা তিনি গাইড করে দেবেন যে সেখানে তাকে কি করতে হবে। আর আমাদের মতে, তন্ত্র মতে, যেবার যদি তুমি আমাকে প্রশ্ন করো যে তাহলে পরে আমি বাস্তুবিদকে আনতে পারছি না বাড়িতে, কারণ অ্যাকচুয়াল বাস্তুবিদ কিন্তু 5,000 টাকায় কাজ করবে না, পরিষ্কার কথা। 5,000 টাকায় কোনো বাস্তু কনসালটেন্ট তোমার বাড়ি আসবে না, অরিজিনাল বাস্তু কনসালটেন্ট। এবার সেই হিসেব থেকে যদি তুমি বলো আমি তাকে আনতে পারছি না, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আমাদের অকাল্ট, আমরা মন্ত্রকে বিশ্বাস করি। বিশেষ কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো তুমি বাড়িতে যদি প্রত্যেকদিন সকালবেলা স্নান করে উঠে উত্তর দিকে মুখ করে সেই মন্ত্র উচ্চারণ করো, তাহলে পরে কিন্তু তোমার এই স্ট্রাগল পিরিয়ডটা চলে যাবে। ওকে। হ্যাঁ, এবার প্রশ্ন আসতেই পারে যে মন্ত্রটা কি? তাহলে মন্ত্রটা আমি দেখেই বলবো, কারণ না দেখে বলা, ভুল মন্ত্র বলা পাপ, বাজে জিনিস। মন্ত্রটা হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে ওং জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাদ্যে ত্রিদৈবতে ভক্তেভ্য বড়দে দেবী মহাসাগ্নি নমস্তুতে। হয়তো বারবার দেখতে হবে মন্ত্রটা, রিপিট করে বারবার দেখতে হবে, পজ করে করে। এই মন্ত্রটা যদি তুমি প্রত্যেকদিন উত্তর দিকে মুখ করে বলো, তাহলে এটা ছোট্ট মন্ত্র, 2 লাইনের মন্ত্র, তাহলে কিন্তু তোমার মানি আসবেই আসবে, আসবেই আসবে। আরো পাওয়ারফুল একটা যেটা মন্ত্রটা, যে তোমার ভীষণ রকম ভাবে স্ট্রাগল যাচ্ছে, তুমি প্রচুর চেষ্টা করছো, কিছুতেই তুমি পাচ্ছ না, মানে অনেকে আছে না হার্ড লেবার দিচ্ছে তাও হচ্ছে না কিছুতেই, সেইখানে একটা মন্ত্র আছে ওং। ওংটাকে বলতে হয়, ওংটা হচ্ছে আমাদের মানে মন্ত্র শুরুর আগে বলতে হয় ওং ঘোর বিঘ্ন বিনাশায় कुलाचार समृद्धाय नमामि वरदे देवी मुंडमाला विभूषिते रक्तधारा क्षमाकीर्णे वदेन तं नमाम्यहं सर्वविघ्नो हरे देवी नमस्तुते हरवल्लभे। এই মন্ত্রটাও যদি করতে পারো, জানি অনেকটা বড় মন্ত্র, অনেকের উচ্চারণগুলো মাথা, মানে খুব হার্ড। আমি এই জন্যই বললাম। আমি যদি ছোট ছোট দুটো মন্ত্র যদি আমি একটু ছবি তুলে আপনার এখান থেকে যদি দিয়ে দিতে, অসুবিধা নেই? না, আমার কোনো অসুবিধা আর নেই। যদি আমার স্ক্রিনশট নিয়ে নেয় বা হ্যাঁ, দেখে দেখে যদি পড়ে পড়ে দেখে বলে। দেখে যদি পড়ে কারোর উপকার হয়, এর থেকে তো হুম। ভালো আর কিছু নেই। না না। তোমারও ভালো, আমারও ভালো। অনেকেই আছে অর্থ খরচা করতে পারে না। হ্যাঁ, এটা সেই জন্য আমি সবসময় সেটাই আমি চেষ্টা করি, তুমি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাহ, থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর করে বলার জন্য। আমরা একেবারে শেষের দিকে আছি, তো ম্যাম একটা যদি ঘটনা দিয়ে আপনি শেষ করেন আজকে। ঘটনা তো এই যে বললাম আমি ঘটনাবহুল, তবে আমার মনে পড়লো, আছে ক্যালকাটা মেডিকেল কলেজে একজন ডক্টর, লেডি ডক্টর, নাম বলবো না। উনি, ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক এখন। হ্যাঁ, তো ওর একটি মেয়ে আছে, হাজবেন্ড আছে। বেশিরভাগই ও নার্সদের যে হস্টেল আছে ভেতরে, ক্যালকাটা মেডিকেল কলেজে, ওইখানেই ও থাকে, আর শনি রবি করে ও বাড়ি আসে। তো এর মধ্যে কি হয়েছে, ওর একজন ডক্টরের সাথে ওর রিলেশন হয়। হুম, তো দেখো এটা তাদের পার্সোনাল ব্যাপার, হতেই পারে, সেখানে আমি কিছু নেই। তো যখন তার সাথে রিলেশন হয়, খুব ভালো সম্পর্ক ছিল, এবং একটা সময় ও ভেবেছিল যে আমি হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেবো। এবার হতে পারে হাজবেন্ডের সাথে বনিমানা হচ্ছিল না বা কিছু, আর আমরা ভারতীয় নারীরা বেশিরভাগ কম্প্রোমাইজ করে যে ঠিক আছে ডিভোর্সের কথা ভাবতে পারেন, এগুলো ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ডিপেন্ড করে। তো ওর ক্ষেত্রে মনে হয়েছিল যে আমি ছোট্ট করে বলবো আর কি, ওর ক্ষেত্রে মনে হয়েছিল যে আমি ডিভোর্স দিয়ে দেবো, দিয়ে আমি ওই ওকেই বিয়ে করব, বিয়ে করে আমরা সংসার করব। এবার ও বিবাহিত, এও বিবাহিত, ওর 2টো বাচ্চা আছে, এর একটা মেয়ে আছে। তো ব্যাপারটা অনেকখানি টাফ আর কি। তো এইবার ও জানতে পারলো যে একটা সময় হলো কি ছেলেটা সুইসাইড করলো। হ্যাঁ, মানে যিনি ডক্টর ছিলেন, সেও ক্যালকাটা মেডিকেল কলেজের সব ডক্টর। মানে কি বলবো, কলিগস এরা না? হ্যাঁ, সে সুইসাইড করলো। তা ছুটিতে বাড়ি গেছিল, তো বাড়িতে গিয়ে সুইসাইডটা করলো।
এবার তার বউ জানতে পেরে গেছিল, জানুক না জানুক, আভাস পাক কিছু একটা, যে এ কোনো এক্সট্রা রিলেশনশিপে আছে। তো এবার আমার ক্লায়েন্ট সে খবরটা পায়, পেয়ে মানে প্রচণ্ডভাবে দুঃখিত, ইয়ে। এইবার মানে সে আমার কাছে তারপর আসে। ক্লায়েন্টটা কে, মানে স্বামীর যে না, বোন? ক্লায়েন্টটা হচ্ছে যে ডক্টর, ক্যালকাটা মেডিকেল কলেজের লেডি ডক্টর। লেডি ডক্টর, উনিও আপনার লেডি ক্লায়েন্ট? ডক্টর, হ্যাঁ, উনি আমার ক্লায়েন্ট। এবার উনি আরেকজন ডক্টরের সাথে রিলেশনে হুম। জড়িয়ে গেছিলেন। তো এবার সেই ডক্টর সুইসাইড না, না, আমি সেটা করেছিলেন। বুঝতে পেরেছি, মানে আমি হ্যাঁ, বুঝতে চাইছি কি আপনার কাছে হ্যাঁ, গেছিল? আমার কাছে এসেছিল লেডি লেডি ডক্টর। ডক্টর। ওকে। হ্যাঁ, এখনো তার সাথে আমার যোগাযোগ আছে। তো এবার উনি যখন আমার কাছে আসলেন, এসে উনি পুরো ব্যাপারটা আমাকে বললেন, আমি শুনলাম। তারপরে বললেন যে, "আমি আ চাই, আমি ওকে না ফিল করতে চাই। আমি ওকে দেখতে চাই। আমি ওকে আম আ রিয়ালাইজ করতে চাই। হ্যাঁ? ও যে চলে গেল এটা আমি নিতে পারছি না। ম্যাম, আমি মানে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমি ডক্টর হয়ে আমাকে অ্যান্টি স্ট্রেস পিল খেতে হচ্ছে। আমি ঘুমোতে পারছি না। হ্যাঁ? তো এটার কি কোনো পদ্ধতি আছে?" তো আমি ওকে তখন সেদিনকে চেম্বার থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। মানে তুমি যেটা চাইছো এটা ভুল চাইছো। হ্যাঁ? কারণ একটা সোলকে নিয়ে আসা, তার সে যে আসছে, তার সাথে যে ইন্টারেক্ট করছে, বা সে যে বোঝাচ্ছে আমি ঢুকলাম ঘরে, আমি আছি এখানে, আমি তোমার পাশে আছি। এই জিনিসগুলো করাটা তাকে কষ্ট দেওয়া। সে একে সুইসাইড করে মারা গেছে। মানে অনেকটা কষ্ট পেয়েছে কোনো একটা বিষয়ে, তবেই সে সুইসাইড করেছে। অ্যাকচুয়ালি বউয়ের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং। বউয়ের সাথে মিলছিল না। এটা পরে বেরিয়েছে। তো এইবার ভদ্রমহিলা মানে আমার ক্লায়েন্ট সেদিনকে চলে গেল। তারপরে সে তো আমার পিছনে পড়ে রয়েছে। তারপরে আমাকে ফোন করল। ফোন করে এবার পরের বুধবার আবার আমার চেম্বারে আসলো। চেম্বারে এসে বলল, "না, আমি কিন্তু ম্যাম, আমি এটা চাই। আমি ফাইনালি চাই। আমি প্রত্যেকদিন ওকে ফিল করতে চাই। কি করা যাবে?" হ্যাঁ? তো আমি দেখছি ও আমাকে ছাড়ছে না। মানে যদি চেম্বারে না আসে তাহলে ফোন করছে, যদি ফোন না করে তাহলে চেম্বারে চলে আসছে। না জানিয়ে চেম্বারে চলে আসছে, যাতে আমি ওকে অ্যাভয়েড করতে না পারি। তো এইরকম করতে আমি দেখছি ওর চাওয়াটা মানে ট্রিমেন্ডিয়াস লেভেলে ওর চাওয়াটা। এবার আমি ওকে সেদিনকে বলেছি, "ঠিক আছে, তুমি আজকে বাড়ি যাও। আজকে রাতে কি হয় তুমি দেখো। আজকে রাতটা। তারপরে আমাকে কালকে বলো বা কালকে ফোন করো।" তারপরে এবার আমি পড়ে গেছি বিপদে। যেহেতু আমরা তন্ত্র নিয়ে কাজ করি, তুমি ১ম এই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি নেগেটিভ, পজিটিভ কাজগুলো, এগুলো খারাপ কাজ বা ভালো কাজ? খারাপ কাজ না করাই ভালো। কারণ আমি তো একটা পরিবারে আছি। আর যারা শ্মশান-টশানে থাকে, বসে থাকে, তারা ভুলভাল কাজ করে। আমি ওই জায়গাটাতে নেই। আমি মানুষের উপকার করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে তুমি বলবে যে এক্ষেত্রে কি উপকার? মেয়েটা না, ওর কোনো একটা হৃদয়ের কোর থেকে ও ওই ছেলেটাকে চাইছে। মৃত বয়ফ্রেন্ডকে চাইছে। হ্যাঁ, মানে ওর অসম্ভব চাহিদা। আমি দেখছি যে ও আমার সাথে যখন কথা বলছে, আমি ওকে সমানে রিড করছি ওর ফেস। মানে ওর চোখে মুখে বোঝা যাচ্ছে যে ওই ছেলেটাকে ও ভীষণ রকমভাবে চাইছে, ভীষণ রকমভাবে। তারপরে ও সেদিনকে রাতটা, আমি ওকে বলেছিলাম, "তুমি আজকে রাতটা কাটাও। কালকে তুমি আমাকে ফোন করো। তারপর আমি তোমাকে কিছু একটা বলবো।" এবার এই রাতে আমি কিছু করেছিলাম। হ্যাঁ? কিন্তু আমি ওকে কিছু বলিনি, যে আমি কোনো আভাসই দিইনি ওকে আমি যে কিছু করবো বা আমি যে বসবো আসনে। এইবার আমি ওকে যখন পরদিন সকালবেলা উঠে ও আমাকে বলল, "দেবযানী জানো, ও না কালকে আমার ঘরে এসছিল।" বললাম, "তুমি কি করে বুঝলে?" বলল, "সারা ঘর আমার সিগারেটের গন্ধ এবং সোফাতে বসেছিল।" আমি রাতে শুয়ে, বলে, "আমি এবং আমার মেয়ে খাটে শুয়েছিলাম।" হ্যাঁ? বলল, "আমার সোফাতে বসেছিল।" হ্যাঁ? কারণ ওইখান থেকে বলে পরিষ্কার ঘর ভর্তি ধুঁয়ো, সিগারেটের গন্ধ। বলে, "এত সিগারেটের গন্ধ।" তা বললাম, "তোমার আশপাশ থেকে কিছু?" বলল, "দেবযানী, আমার বাড়িতে সিগারেট খাওয়ার মতো কেউ নেই।" বলে, "আমার হাসব্যান্ড আছে, হাসব্যান্ড সিগারেট খায় না। আর হাসব্যান্ডের নাইট ডিউটি। হ্যাঁ? সুতরাং হাসব্যান্ড বাড়িতে ছিল না।" বলল, "আর এটা ওর ফ্ল্যাটে।"
বললো আমার ফ্ল্যাটে, বলে এত দিন তো তাহলে আমি তো মাঝে মাঝে সিগারেটের গন্ধ পেতাম যদি কেউ খেত, তাহলে পার্টিকুলার এই রাতে এত সিগারেটের গন্ধ কেন এলো? তা আমি সেই জায়গা থেকে, ও তখন আমাকে কিছু সন্দেহ করেছে, বলছে তুমি এবার বলো তুমি কি করেছিলে কাল রাতে। এই এই যে জিনিসগুলো না, মানে এই জিনিসটা আমার শেখাটা কবে থেকে হয়েছে জানো তো? আমার খুব কাছের একজন ক্লায়েন্ট, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল। আমি জানি না আমি তোমাকে বলেছিলাম কিনা, হোলির দিনে। এবার আম, আমরা মানে আমি তার বাড়িতে গেছিলাম। সেই মহিলার আমার ক্লায়েন্ট ছিল, আমাকে নিয়ে গেছিল, তখন হাজবেন্ড বেঁচে ছিল। এবার তখন তার হাজবেন্ডের ডেট অফ বার্থটা অ্যানালিসিস করার পরে, বাস্তু দেখার পরে, যখন অ্যানালিসিস করে 3টে ডেট দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওই তার হাজবেন্ডকে 3টে ডেট দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল যে এই 3টে ডেটে তুমি বাড়ি থেকে বেরোবে না, তুমি বাড়িতে থাকবে। কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তি চরম লেভেল হলেও তুমি কিন্তু বাড়ি থেকে বেরোবে না। 3 দিন একদম ছুটি নেই। আর 3 দিনের মধ্যে একদিন ছিল হোলি, 28, 29, 30 এরকম ছিল। তো সেই জায়গা থেকে সেই ছেলেটি বলেছিল ঠিক আছে ম্যাম, তাই করব। আমি 30 তারিখ দোল ছিল, আমার মনে আছে আমি দুপুরবেলা খেতে বসেছি, তখন আমার কাছে ফোন আসে। ওর এক রিলেটিভ ফোন করে বলে যে ম্যাম, ওর নাম করে, যে ও আর নেই। আমি সেদিন দুপুরে খেতে পারলাম না, কারণ আমার না মাথার মধ্যে ঘুরছিল যে আমি তো কিছুদিন আগে, দিন 15 আগেই ওকে বলে এসেছি এই ডেট, 3টে ডেট তুমি অ্যাভয়েড করবে। ও মার্ডার হয়ে গেছে রেল লাইনে ওপরে, ওই পাশে বসে না তাস খেলছিল, মানে বোঝোই তো আর কি। গলায় সোনার চেন ছিল, এরম ছিল। তো বন্ধু বান্ধবের মধ্যেই প্রচন্ড রকম ওই খেলা নিয়ে গন্ডগোল হয়েছে, ড্রিঙ্ক অবস্থায় ছিল। তো ওখানেই ওকে মার্ডার করে দিয়েছে রাত্রি 9:30টার সময়। আমি মানে আমি না তখন, আমি তখন তখন কেন, আমি যে এখনো তোমাকে বলছি, আমি এখনো ভিজুয়ালাইজ করছি যে আমি যখন লাস্ট ওর বাড়িতে গেলাম, ও একটা প্লেটের মধ্যে 2টো রসগোল্লা দিয়ে, যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি, তো আমাকে দিয়ে বলছে ম্যাম আপনি তো মিষ্টি খেতে ভালোবাসেন, প্লিজ রসগোল্লাটা খান, আমি দিচ্ছি। আমার না চোখের সামনে তখন সেই ওর হাত দিয়ে এগিয়ে দেওয়া রসগোল্লাটা আমার, আমি পুরো ভিজুয়ালাইজ করছি যে কৌশিক। এবং তারপর না ওর ওয়াইফ আমাকে ফোন করে বলছে দেবযানীদি, ও আমাকে দেবযানীদি বলে বলতো, অনেক ছোট। হ্যাঁ, দেবযানীদি প্লিজ তুমি ওকে এনে দাও। ওই তারপর থেকে না আমি ওই জিনিসগুলো নিয়ে পড়াশোনা শুরু করি, তারপর থেকেই, যে কি করে একটা সোলকে আনা যায় অন্তত। এবং আসতো, ওর হাজবেন্ড প্রত্যেকদিন রাত্রিবেলা আসতো, দরজাটা না ও ভিজিয়ে রাখতো। আমি ওকে ঠিক যেভাবে, আমার মুখ থেকে নামগুলো বেরিয়ে যাচ্ছে প্রায়, আমি যেভাবে বলতাম ইয়ে করতে, এবং ওর পাশে এসে শুতো, দেখবে খাটের পাশে না, তোমার পাশে যদি কেউ এসে বসে দেখবে খাটটা একটু নিচু হয়ে গেল, বা সোফাটা একটু নিচু হয়ে গেল, মানে একটা ফিলিংস তোমার হবে, হবেই। তো সেই জায়গাটা না ও ওরকম ওগুলো ফিল করতো। তারপরে স্বপ্নের মধ্যে বলতো যে তোমার পাশের জায়গাটা, মানে মেয়েটির মা তখন এসে থাকতো, কারণ এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। বলতো যে তোমার মাকে কেন এনে রেখেছো, তোমার কোনো বিপদ হবে না, আমি তোমার সঙ্গে আছি, মাকে কেন রেখেছো। ও এসে ওরকম পাশ, তখন ছেলেটা অনেক ছোট ছিল, এখন ছেলেটা, তখন ছেলেটার বয়স 2 বছর ছিল ওর বাবা যখন এরকম হয়। তো এই যে সোলকে আনা, মানে আমার কাছে না এই দুটো কেস একটা অদ্ভুত, মানে আমার লাইফে অনেকখানি টার্ন। এবং তুমি বিশ্বাস করবে না কৌশিক, আমি, লোকে তো ভয় পায়, আমার মধ্যে কোনো ভয় নেই। তুমি বিলিভ মি, আমার মানে আমি তারাপীঠে যখন যাই, অনেক বড় হোটেলে আমি থাকি, হয়তো 4তলাটা পুরো ব্ল্যাঙ্ক, 3তলাটা পুরো ব্ল্যাঙ্ক, কোনো কেউ নেই, আমার হাজবেন্ড হয়তো বেরিয়েছে, আমি একা আছি। আমার কিন্তু একবারের জন্য, আমি জানি যে আমি যদি কোনো সোলকে ডেকে তাকে অপমান না করি, তাকে আঘাত, দেখবে একটা সাপ যদি এখান থেকে যায় না, তাকে যদি তুমি আঘাত করো তবেই সে ঘুরে এসে তোমাকে ফনা তুলবে, আদারওয়াইজ কিন্তু সে চলেই যাবে। একদম ঠিক। হ্যাঁ, তুমি সোলটাকে যদি না তুমি আঘাত করো, সে তোমাকে কিচ্ছু করবে না, বরঞ্চ তোমার অনেক না পাওয়াকে পাইয়ে দেবে। আমাদের মধ্যে না, আমরা মানে আমাদের মধ্যে অনেক ভুল কনসেপ্ট আছে। ভূত মানে সাদা বস্ত্র পরে এসে দাঁড়িয়ে আছে, ভূত মানে সাদা বস্ত্র পরে এসে দাঁড়ায় না, ওটা একটা ধোঁয়াশা। তো
তো ম্যাম ওই ডাক্তার যিনি ছিলেন, হ্যাঁ লেডি ডাক্তার যিনি, হ্যাঁ, তারপর কি ওই একবারই উনি এসেছিলেন, তারপর আর আসেন? বেশ কয়েকবার এসেছিল, বেশ কয়েকবার। তারপরে আমি মানে ওকে এই রিকোয়েস্ট, ফিলিংটা কি ফিলিং, মানে একটা এরকমই ঘ্রাণ, একটা বোঝা, হ্যাঁ এটাই বোঝা কি, আছে নাকি যে টাচিং ব্যাপার থাকবে একটা? টাচিং ব্যাপার থাকে না, টাচিং ব্যাপার থাকে না, একটা বলছে যে জানো তো মানে ঘরে এসি চলছে সব কিছুই, কিন্তু আমার মনে হলো পার্টিকুলার একটা জায়গা বেশ একটা গরম, হ্যাঁ এরকম একটা। তারপরে এই যে স্মোকটা, সিগারেটের স্মেলটা, হুম, হ্যাঁ এইরকম অনেক কিছু দেখবে। যে কোনো মানুষ যখন মারা যায় তখন তার প্রিয়জনের কাছে সে থাকে, আসে, এগুলো শাস্ত্রে আছে। তুমি অভয়ানন্দ মহারাজের বই পড়লে তুমি জানতে পারবে, তা আসে। মরণের পারে, মরণের পারে আছে, আরো অনেক আছে। মরণের পরে তো ওটা একটু বেশি জনপ্রিয়। বেশি জনপ্রিয় ওটা হয়ে গেছে, কিন্তু হুম, মরণের পরে ছাড়াও অভয়ানন্দের অনেক বই আছে যে তুমি সোলকে আনতে পারো, কিন্তু ঠিক করে তোমাকে ফেরত পাঠাতে হবে। ওটা তো হুম, অনেকে জানে না। ওটা অনেকে জানে না, সেই জন্য যেমন আমি আমি কিন্তু প্ল্যানচেট করেছি, কিন্তু আমি রিসেন্টলি আমি আর প্ল্যানচেট করি না, কারণ আমার খুব শরীর খারাপ হয়ে যায়। এবং এনার্জি ড্রেন আউট হয় তো হ্যাঁ, সত্যি। আমার শরীর খারাপ হয়ে গেছিল, আমার হাজবেন্ড অসুস্থ হয়ে ৩ মাস একদম শয্যাশায়ী হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, মারাত্মক লেভেলে শয্যাশায়ী হয়ে গেছিল ৩ মাস। তাকে ঠিক করে আনতে আমার ৩ মাস সময় লেগেছিল। তারপর থেকে আমি প্ল্যানচেট এখান থেকে একটু দূরে। থেকে এখন একটু দূরে আছি, কিন্তু আমার ইন্টারেস্ট আছে, কোনো সোল যদি আসে আমি তাকে ওয়েলকাম জানাবো। আমি কিন্তু একদম তাকে দেখে ভয় পাবো না, তাকে সম্মান দেব। নিশ্চয়ই। থ্যাংক ইউ। অনেক অনেক রকম মানে মনের কথা। আজকে মানে অদ্ভুত, বাইরে অন্য কথা বলি ক্যামেরা অফে, হ্যাঁ, এখন কথা বলছি অন্য। হুম, যাই হোক, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আজকে লাস্টের ঘটনাটা আমাকে একদম মানে স্তম্ভিত করে রেখেছে, কথা বাকরুদ্ধ করে রেখেছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের আবারও দেবযানী ম্যাম, দেবযানী চক্রবর্তী ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার ম্যাম। একদম নমস্কার।